অক্টোবরে তফসিল ঘোষণার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইসি। কমিশনের প্রস্তাবনা চূড়ান্ত করা ও দলগুলোর ঐক্যমত্যের অপেক্ষা। সংস্কার কমিশনের কিছু প্রস্তাবনা আছে, আমরা কোনোভাবে চাবো না অতীতের যে বিতর্কিত নির্বাচন হয়েছে সেরকম কোনো নির্বাচন হোক। বিশেষ মহলকে সুযোগ দিতে নির্বাচনে দেরি করছে সরকার, দাবি বিএনপির। ভোট নিয়ে স্পষ্ট বার্তা না পেলে আন্দোলন। একে অন্যের প্রতি সহনশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ভয়ভীতিহীন দেশ গড়ে তোলার প্রত্যয়। ঢাকার রাস্তায় নেই যানজট, ভোগান্তির সিগন্যালগুলোতেও দ্রুত পার হচ্ছে যানবাহন। স্বস্তির যাতায়াতে খুশি রাজধানীবাসী। এবং ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে পুতিনের উপর বিরক্ত ডোনাল্ড ট্রাম্প। ক্রেমলিনের অস্বীকার, একসঙ্গে কাজ করার দাবি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে এগোচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, অক্টোবরে তফসিল ঘোষণার প্রতিশ্রুতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে কমিশন। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে আনোয়ারুল ইসলাম সরকার জানান, সংস্কার কমিশনের প্রস্তাবনা চূড়ান্ত করা এবং রাজনৈতিক দলগুলোদের ঐক্যমত্যের অপেক্ষায় আছে নির্বাচন কমিশন। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্ট। বিগত 15 বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ভোট ও নির্বাচন ছিল সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ। সেই কারণে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সংস্কার কমিশন অন্তত 16টির ক্ষেত্রে 150টিরও বেশি সংস্কার প্রস্তাব দিয়েছে সরকারের কাছে। নির্বাচনী সংস্কার কতটা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। তবে সরকারের পক্ষ থেকে ডিসেম্বরকে কেন্দ্র করে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয় ইলেকশন কমিশনকে। ডিসেম্বরে হতে হয়, আমাকে অক্টোবরের মধ্যে শিডিউল ডিক্লেয়ার করতে হবে। আগামী ডিসেম্বর নির্বাচন করা সম্ভব। ডিসেম্বরের টাইম ফ্রেম চূড়ান্ত রেখেই আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই ভোটার তালিকা প্রস্তুতকরণ, ভোট কেন্দ্র স্থাপন, আইন সংস্কার, সীমানা পুনর্নির্ধারণ, নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষণ নীতিমালা প্রণয়ন, আরপিও সংশোধন, ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ সহ বেশ কিছু কাজের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। এই বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অক্টোবরে যদি তফসিল ঘোষণা হয় তাহলে আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যেই জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে এবারের স্বাধীন কমিশন। সংস্কার কমিশনের কিছু প্রস্তাবনা আছে, নির্বাচন কমিশন এটা খুব গুরুত্বের সহকারে এক্সারসাইজ করছে। আইনের যে সংশোধন সেটা আসা মাত্রই হয়তো বা আমরা কাজে নেমে যাব, বলতে পারেন আমরা অনেক দূর এগিয়ে আছি। সম্ভবত আপনি ডিসেম্বরের থেকে আপনি আসেন, ডিসেম্বর থেকে আপনি বাদ দেন, পিছনের দিকে আসেন। হ্যাঁ, অক্টোবরের দিকে যদি আমরা তফসিলের চিন্তা করি তো অক্টোবরের আগে সেপ্টেম্বরে আমার এই কাজগুলো করতে হবে, বা সেপ্টেম্বরে না হোক আগস্টে করতে হবে। তারপরেও যে বিষয়টা আমরা কোনোভাবে চাবো না অতীতের যে বিতর্কিত নির্বাচন হয়েছে সেরকম কোনো নির্বাচন হোক। এছাড়াও তিনি আরো বলেন, ঐক্যমতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে কমিশন। তর্ক বিতর্ক হচ্ছে, সেটা রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক পর্যায়ে। এখন রাজনীতিবিদরা যদি ঐক্যমত্যে আসে, সরকার যদি ঐক্যমত্যে আসে, নির্বাচন কমিশন সেই দিকে কাজ করবে, সেইভাবে কাজ করবে। সেই হিসাবে কখন হবে বা ডিসিশনটা আমরা কখন পাবো সেই সময় ধরে আমরা ডিসেম্বরকে সামনে রেখেই প্রস্তুতিটা নিচ্ছি। 15 বছরের দীর্ঘ প্রতীক্ষা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আত্মত্যাগে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে এবারে নির্বাচন কমিশনে নির্বাচনী ব্যবস্থা ও সুষ্ঠু নিরপেক্ষ বিতর্কবিহীন স্বচ্ছ নির্বাচন দেখার অপেক্ষায় আছে গোটা জাতি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। কারো এজেন্ডা বাস্তবায়ন করতে কিংবা বিশেষ কোনো মহলকে সুযোগ করে দিতেই জাতীয় নির্বাচনে বিলম্ব করছে সরকার। জনমনে এমন সন্দেহের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিও জানাচ্ছেন তারা। নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা না পেলে শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে।
দায়িত্ব নেয়ার 8 মাস হতে চলল, কিন্তু নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। দলটির দাবি, নির্বাচিত সংসদই ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। অন্যদিকে ছাত্রদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপি সহ বেশ কয়েকটি দলের দাবি, সব সংস্কার শেষ করেই দিতে হবে নির্বাচন। বিএনপি নেতাদের দাবি, দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো কিছুতে শান্তি ফিরবে না। নির্বাচনের রোডম্যাপ না দেয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেও দাবি তাদের। আমাদের ইস্যু একটাই, আমরা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চাই, যেটা আমরা গত 16 বছর থেকে দেখতেছি। আমরা সেটা যতক্ষণ না হয় ততক্ষণ আমরা আন্দোলনে আসি। আন্দোলন দরকার হলে আরো জোরদার করা হবে, কিন্তু আমরা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, সংবিধান সংস্কারের ইস্যু ছাড়া বাকি যে কোনো সংস্কার কাজ সম্পন্ন করতে 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগার কথা নয়। আর সংবিধান সংস্কারের জন্য ঐকমত্যের ভিত্তিতে চার্টার তৈরি করা যেতে পারে, যা বাস্তবায়নে বাধ্য থাকবে পরবর্তী নির্বাচিত সরকার। শুধু সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলো বাদে এমন কোনো সংস্কার প্রস্তাব নাই, আমরা দেখি নাই যেটা এর ভিতরে বাস্তবায়ন করা সম্ভব নয়। সুতরাং কিসের দোহাই দিয়ে ওনারা লম্বা সময় নিতে চান? এইভাবে একবার ডিসেম্বর, একবার জুন, এই সমস্ত কথা উনি বারবার যে সুইং করছেন, উনি তার বক্তব্য থেকে শিফট করে যাচ্ছেন। সেটা না করে যদি একটা রোডম্যাপ দিতেন, তাহলে পরে বাংলাদেশে যে একটা অনিশ্চিত রাজনৈতিক অবস্থার মধ্যে মানুষ আছে, সেটার অনিশ্চয়তাটা কেটে যেত। কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য বিলম্বে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা দেশের মানুষ মেনে নেবে না দাবি সালাউদ্দিন আহমেদের। অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটা জাতির সামনে খোলাসা করুন। কাউকে যদি কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য, কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য বা কোনো দলকে অর্গানাইজ হওয়ার সুযোগ দেওয়ার জন্য যদি আন্দাজে বলা হয় যে ডিসেম্বর অথবা জুন, সেটা আমরা মেনে নেব না, জাতি মেনে নেব না। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই প্রভাবশালী সদস্য জানান, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায়। দেশের স্বার্থে সরকার যেন সেই সহযোগিতা গ্রহণ করে, সে দায়িত্ব সরকারেরই। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কিন্তু সরকার যেন সেই সহযোগিতাটা নেয়, সেটা সরকারের দায়িত্ব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ভয়ে ভীতিহীন দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ শান্তি চায়, মানুষ যাতে কারো ভয়ে ভীত না হয়, পরস্পরের প্রতি সহনশীল হওয়ার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে রাজনৈতিক, সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ এবং দেশ বিদেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। যাতে মানুষ নিজ মনে, নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে, কারো কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি, জাতির জন্য শান্তি চাই এবং পৃথিবীর জন্য শান্তি চাই। আমরা সারা পৃথিবীর জন্য আমরা শান্তি চাই। ঢাকার রাস্তায় নেই চিরচেনা যানজট। ভোগান্তির সিগন্যালগুলোতে খুব দ্রুতই পার হচ্ছে যানবাহন। ফাঁকা ঢাকায় স্বস্তির যাতায়াতে খুশি রাজধানীবাসী। তবে দ্রুত যানবাহনের কারণে কিছুটা বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। যাত্রী কম থাকলেও খুশি গণপরিবহনের কর্মীরাও। হাসান মাহমুদের সহায়তায় মাকদুরা মিতির রিপোর্ট। রাজধানীর বিজয় সরণি সিগন্যাল। সাধারণ সময়ে এই সিগন্যালে দীর্ঘ যানজটে পড়তে হয়, তবে ঈদের দিন সড়কের এই অংশ সহজেই পার হচ্ছে সব ধরনের যানবাহন। রাস্তায় ট্রাফিক পুলিশ থাকলেও খুব বেশি বেগ পেতে হচ্ছে না তাদের। ফাঁকা রাজধানীতে খুব কম সময়ে গন্তব্য যেতে পারায় খুশি সাধারণ মানুষ। স্বাভাবিক সময়ে এমন ফাঁকা থাকলে বদলে যেত জীবনযাত্রা। লিখিতভাবে এইরকমই যদি থাকতো আমাদের জনজীবনের জন্য একটা শান্তিপূর্ণ, আসলে শহরের মজাটা এটা পাচ্ছি। ঈদের সময় সবাই ছুটিতে আছে, যেহেতু ফাঁকা থাকলে তো ভালোই লাগে।
বিনোদন হচ্ছে, ভালোই লাগছে। তবে ফাঁকা ঢাকায় কিছুটা ভোগান্তিও আছে সাধারণ মানুষের। গণপরিবহন ও রিক্সা কম থাকায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। যদিও ফাঁকা রাজধানীর এ সময়টা উপভোগ করেন নগরবাসী। সিএনজি পাচ্ছি না, পেলেও সে ডাবল টাকা থেকে আরো বেশি ভাড়া যাচ্ছে। রিক্সাও একই অবস্থা, দূরে কোথাও রিক্সা যাচ্ছে না, সিএনজি নিয়ে যাইতে বাধ্য হচ্ছি। রিক্সা, উবার চালক, গণপরিবহনে যাত্রী কম থাকায় কমেছে আয়ও। তবে ঈদের এ সময়টা যানজট না থাকায় স্বস্তিতে তারাও। রাস্তা হলো ফাঁকা, যানজট কম, পিছনটারও কম, কিন্তু গাড়ি চলায় মজা আছে। আজকের অনেক ফাঁকা, কিন্তু লোকজন কম, খুবই কম। লোকজন নাই বললেই চলে, আর কি আমাদের ভাড়াও কম। যানবাহন বেশি গতিতে চলায় দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে ঢাকার রাস্তায়। তাই সচেতনভাবে গাড়ি চালানোর অনুরোধ করেছে ট্রাফিক পুলিশ। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশের মানুষ যখন পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দে মেতেছেন, ঠিক তখন রাজধানী নিরাপত্তার দায়িত্বে পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদের দিন হাসপাতালে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন চিকিৎসক, নার্সরা, পিছিয়ে নেই গণমাধ্যম কর্মীরাও। ঈদে কর্মব্যস্ত মানুষের কথা জানাচ্ছেন ফজলে আদিত্য। সারা দেশের মানুষ যখন পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দে মেতেছে, ঠিক তখনই রাজধানীবাসী নিরাপত্তা দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী, আনসার ও বিভিন্ন নিরাপত্তা কর্মীরা। মূলত রাজধানীর মানুষের রেখে যাওয়া অর্থ সম্পদ থেকে শুরু করে ব্যাংক, অফিস সবখানে নিরাপত্তা কর্মীরা পরিবারের ঈদানন্দ উৎসর্গ করে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে। এই ঈদের মধ্যে এই বিন্ডেলটা আমরা দেখশন করি, নিরাপত্তা দিই, যে এই বিন্ডেলে জানি কোনো কিছু না হয়, তার লিগে আমরা নিরাপত্তা দেই বা ঈদের আনন্দ আমরা এই জায়গায় ভোগ করি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঈদের দিনও মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্স, ওয়ার্ড বয় সকলেই। আমরা আসলে যারা ইমার্জেন্সি বেসিসে ডিউটি করি, যেমন নার্স, ডাক্তার এবং পুলিশ, আইন প্রশাসনে যারা আছেন, সবাই আসলে ইমার্জেন্সি ডিউটি করতে হয়। তো এরপরেও আমরা এই অসুস্থ রোগীদেরকে সেবার মাঝে আমরা ঈদের আনন্দ খুঁজে নিচ্ছি। তাদের সাথে আমাদের ঈদের যে সহভাগিতা সেটা আমরা ভাগ করে নিচ্ছি। পরিবার পরিজন যদি দূরে থাকার স্বাভাবিক একটু তো লাগে, তবে আমাদের এইরকম থাকতে থাকতে মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে, একটা আমেজে পরিণত হয়ে গেছে। একই চিত্র গণমাধ্যমেও। নিরলস পরিশ্রম করে যাওয়া গণমাধ্যম কর্মীরা পারিবারিক ঈদানন্দ ফেলে ঈদের দিনও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। টিভি স্টেশন তার বন্ধ রাখা যাবে না, এরকম পেশা তো অনেকগুলো আছে, ডাক্তার আছে, পুলিশ আছে, আর্মি আছে, তেমন আমাদের পেশাটাও এরকমই, এখন এটাকেই অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হয়। সংবাদকর্মীদের সবসময় সতর্ক থাকতে হয় এবং সবসময় কাজের মধ্যেই থাকতে হয়। তো পরিবারের পাশাপাশি এটাও একটা যেহেতু পরিবার, ওই পরিবার ছেড়ে এবার এই পরিবারের সাথে ঈদ করছি, আমার কাছে ভালোই লাগছে। কাজ করতে ভালোই লাগছে, পরিবারের সাথে ঈদ করতে পারলে আরও ভালো লাগতো। আমার যখন প্রিয়জনের জিজ্ঞেস করে আজকে তোমার ছুটি নাই, আমি তাদেরকে অ্যান্সার দেই যে আজকে আপনারা খবর দেখেন না, ওরা হাসে কে হ্যাঁ, তাহলে সেই খবরগুলো কীভাবে আসে? আমরা মাঠে অ্যাক্টিভ জন্যই সেই খবরগুলো কিন্তু গণমাধ্যমে আসে। এছাড়া পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ঈদের দিনও তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে চলছেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত 5 জন, আহত হয়েছে অন্তত 8 জন। সোমবার বিকেলে 5টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা এবং ভাটপাড়া কচুইখালী সড়কে প্রাইভেট কার, ভ্যান ও মোটরসাইকেল এবং বাইসাইকেলের পৃথক দুটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা, স্কুল ছাত্র ও শিশুসহ 3 জন নিহত ও অন্তত 6 জন আহত হয়েছেন। সোমবার বিকেলে 5টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের ব্রিটিশ আমেরিকান টোবাকো কার্যালয়ের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নরসিংদীতে চোর সন্দেহে একজনকে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে 2 ভাই নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ভাগদি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে করতইল এলাকার হিমেল নামের এক যুবককে ভাগদি এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব,
সাকিব সহ অন্যান্যরা। পরে সেখানে তাদের গণপিটুনি দিলে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেলে নেয়ার পরে মারা যায় বড় ভাই রাকিব। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, তদন্ত শেষে বিস্তারিত ঘটনা বলা যাবে। দুই ভাই সাকিব ও রাকিব আসে আমাদের সদর হাসপাতাল ইমার্জেন্সিতে। সাকিবকে আমরা মৃত অবস্থায় পেয়েছি এবং রাকিবের অবস্থা মুমূর্ষু ছিল। তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেলে রেফার করি, কিন্তু ঢাকা মেডিকেলে সে পৌঁছাতে পারেনি। তার আগে সে মৃত্যুবরণ করে। ঈদের মধ্যরাতেও পরিবার, পরিজন, বন্ধু বান্ধব ও প্রিয়জনের সঙ্গে আনন্দ উপভোগে ব্যস্ত রাজধানীবাসী। পরিবারের ছোট্ট সদস্যদের ঈদ উৎসবকে রঙিন করে তুলতে ব্যস্ত অভিভাবকরা। কর্মব্যস্ত জীবনে দিনের সুযোগ না পেয়ে বেছে নিয়েছেন রাতকে। ফাঁকা ঢাকায় নেই নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। রাজধানীর মানিক মিয়া এভিনিউ ঈদ উৎসবে নানা বয়সী মানুষের উপস্থিতিতে দেখে বোঝার উপায় নেই ফাঁকা ঢাকার মধ্যরাতের চিত্র এটি। পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে গল্প আড্ডায় ঘোরাঘুরিতে ব্যস্ত নগরবাসী। রাস্তার পাশের বিভিন্ন ফুড কোর্ট, মুড়ি, ফুচকা, আইসক্রিমের দোকানগুলোতেও রয়েছে ভিড়। মা বাবার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে শিশু কিশোররাও। পরিবারের ছোট্ট সদস্যদের ঈদ উৎসবকে রঙিন করে তুলতে যত্নশীল বড়রাও। শিশুরা খুঁজে দেখছে খেলনা। সারাদিন বাসায় থেকে এত রাতে এসেও অনেক জমজমার জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছে। সো এসে অনেক ভালো লাগছে, প্রাণবন্ত একটা পরিবেশ। অনেক ভালো লাগলো, আমরা সব ঘুরলাম, দেখলাম। কর্মব্যস্ত জীবনে দিনের সুযোগ না পেয়ে অনেকে বেছে নিয়েছেন রাতকেই। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগিতে উচ্ছ্বসিত বড়রাও। নেই ফাঁকা ঢাকার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা। বের হওয়ার আগে আমি অফিসের কাজ করে বের হয়েছি, সো আলহামদুলিল্লাহ ভালো কাটছে, ফ্যামিলি নিয়ে বের হয়েছি। 9 বছর পর আসলাম, সবার সাথে পরিবারের সবার সাথে ঈদ করছি, প্রচন্ড ভালো লাগছে। আমেজটা একটা অন্যরকম উৎসব হচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে ওরাও খুব হ্যাপি, একটু দৌড়াদৌড়ি করলো, হাঁটাহাঁটি করলো। প্রতি বছর এখানে আসে, এখানে যথেষ্ট নিরাপদ। আমরা পুরো আরো অন্য জায়গায় গেলাম, ওইখানেও দেখলাম যথেষ্ট পরিবেশ পরিস্থিতি ভালো। ঈদের মধ্যরাতে রবীন্দ্র সরোবর, টিএসসিতেও গান আড্ডায় আনন্দ উপভোগ করতে দেখা যায় নগরবাসীকে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। রঙের শহর ঢাকায় বরাবরই রংহীন থেকে যায় আশ্রয়হীন কিছু মানুষ। কেমন কাটে তাদের ঈদ? যারা হাত পেতে অপেক্ষায় থাকেন একটুখানি আনন্দের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্য মতে শুধু ঢাকা শহরে প্রায় 50,000 ছিন্নমূল মানুষের বসবাস। ছিন্নমূল এসব মানুষের ঈদ আনন্দ নিয়ে সাদ আহমেদের বিশেষ প্রতিবেদন। এই ঝুপড়িঘর দেখে জসিমউদ্দিনের সেই বিখ্যাত কবিতা আসমানির কথা হয়তো মনে পড়তে পারে। তবে অট্টালিকার এই শহরে ছোট্ট এই ঝুপড়িঘরে আসমানি নয়, থাকেন আদরি বেগম। এবারের ঈদ কেমন কাটলো জিজ্ঞেস করতেই সরল স্বীকারোক্তি, ভাগ্যে সেমাইটুকুও জোটেনি। দিনে সেমাইও খাইতে পারিনি। গরিব মানুষ, আমাদের ওরকম ধন সম্পদ নাই, বাড়িঘর নাই, রাস্তাঘাটে থাকি, ওরকম তৌফিকও নাই। আর আমরা কোনো দিকে ভাই সাহায্য পাই নাই। কোনো নতুন কাপড় চোপড় বা টাকা পয়সা আমাদের কেউ সাহায্য করেনি। 3 সন্তানের বাবা তালেব আলী। বিয়ের পর ছেলের আলাদা সংসার পেতেছে, তাই ভাগ্যের চাকা ঘোরাতে 56 বছর বয়সে রিকশার প্যাডেল ঘুরিয়ে যাচ্ছেন। জানান অভাবের কাছে ঈদ নিতান্তই পরিহাস। পকেটে টেকা না থাকলে কি ঈদ তেমন আসে মামা? কিছুই কিনে দিতে পারিনি, টেকার অভাবে দেশে যাইতে পারিনি। এদিকে আসা 3 মাস, 3টে ছেলে 2টে মেয়ে। মেয়েরা ভিন্ন হয়ে গেছে, বিয়ে শাদী করে তারে মনে তারা চলে, আমার মনে আমি চলি না, দেখাশোনা করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা তথ্য মতে শুধু ঢাকা শহরেই প্রায় 50,000 ছিন্নমূল মানুষের বসবাস। তাদের মধ্যে অনেকে প্লাস্টিকের জিনিসপত্র সংগ্রহ, ফুল বিক্রি, হকারি, ভিক্ষা করলেও অভাবের তাড়নায় অনেকে আবার চুরি, ডাকাতি, মাদক বিক্রি সহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন। ওই বাঙ্গারি বঙ্গারি ঢুকায়, বোতল মতল ঢুকায়, রাত্রে থাকে না খেয়ে রয়েছে, কাছে টাকা পয়সা নেই, ভালো মন্দ কিছু কিনে খেতে পারি না। এই শার্টটা আর এই লুঙ্গিটা সাহেবে কিনে। সচেতন সমাজের দাবি, পুনর্বাসন পেলে ছিন্নমূল এসব মানুষও পরিণত হবেন মানব সম্পদে। এদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভিন্ন কুচক্রী মহল তাদেরকে অন্যায়, অপরাধে, বিভিন্ন অসামাজিক কার্যকলাপে নিয়োজিত করতেছে।
এবং এর মাধ্যমে আমাদের সামাজিক অস্থিরতা এবং ক্রাইম দুটোই বৃদ্ধি পাইতে মনে করি এই ছিন্নমূল পথ শিশু যারা আছে এরা লক্ষ লক্ষ শিশু আমাদের জাতীয় সম্পদ এবং এর মাধ্যমে আমাদের সামাজিক অস্থিরতা এবং ক্রাইম দুটোই বৃদ্ধি পাইতেছে। আমি মনে করি সরকারের উচিত একটা মন্ত্রণালয়ের আওতায় নিয়ে এই প্রতিটা শিশুর নিশ্চিত খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করা, মৌলিক অধিকারের ব্যবস্থা করা, তাদেরকে পড়াশোনার আওতায় নিয়ে আসা। আমাদের দেশের অনেক একটা গুরুত্বপূর্ণ অংশ পিছিয়ে যাচ্ছে শিক্ষার কারণে। এখন এই শিক্ষাটা আসলে দরকার এই পথ শিশুদের জন্য এবং এই ছিন্নমূল মানুষদের জন্য শিক্ষা ব্যবস্থাটা দরকার। কিশোর গ্যাং দেখা যাচ্ছে নানা মাদকাদ্রব্য, মাদক দ্রব্যতে তারা জড়িয়ে পড়ছে, আরও নানা অপরাধমূলক কাজে তারা জড়িয়ে পড়ছে। গুরুত্বভাবে দেখে জিনিসটা বিষয়টাকে। দেশের সরকার পরিবর্তন হলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না বলে জানান ছিন্নমূল মানুষরা। ঈদ মানে খুশি, তবে কিছু আনন্দ হেরে যায় নির্মম বাস্তবতার কাছে। যদি নজরুলের সেই বিখ্যাত লাইনগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন হতো, দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙা ঈদ, তবে হয়তো মুখে হাসি ফুটত এই ছিন্নমূল মানুষগুলোর। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ছেলেকে ছাড়া এবার প্রথম ঈদ, এটা কষ্টকর বলেই কান্নায় ভেঙে পড়লেন জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ সাকিব আঞ্জুমের বাবা মাইনুল হক। এরপর যতক্ষণ কথা বলেছেন কেবলই কেঁদেছেন। স্মৃতি হাতড়ে যতটুকু মনে ছিল জানালেন ছেলের পছন্দ, ঈদের পোশাক আর খাবার সম্পর্কে। তবে ঈদ আনন্দ নেই বাড়িটিতে। কাজী শাহেদের প্রতিবেদন। অন্য ঈদগুলোর মতো ব্যস্ততা নেই রাত জাগা শেষে ভোরে বাড়ি ফিরে আবার দোকানে যাওয়ার তারা। ছেলের সঙ্গে ঈদের নামাজ শেষে নদীর পাড়ে ঘুরতে যাওয়া। ঘাতকের বুলেট মাইনুল হকের পুরো পরিবারের ঈদ আনন্দকে ফিকে করে দিয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ হয়েছেন মাইনুল হকের বড় ছেলে সাকিব আঞ্জুম। যতটা কথা বলছেন মাইনুল হক, তার চেয়ে বেশি সময় ডুকরে কেঁদেছেন। কান্নার শব্দ যেন বাড়ির অন্য সদস্যরা শুনতে না পায়, সেজন্য নিজেকে চেষ্টা করেছেন শক্ত রাখতে। এরপর ঈদের সময় ছেলের সঙ্গে কাটানোর সময় ছেলের পছন্দ নিয়ে কথা বলেছেন। ঈদের কেনাকাটা ওর মাকে সাথে করে করতো, আমাকে না, ওর মাকে সাথে করলেই সব কেনাকাটা করতো। জামা কাপড় সবই আমি দোকান দেখতে। ঈদের আগে সরকারি সহযোগিতা পাননি জানিয়ে আক্ষেপ করে বললেন, একজন শহীদের পিতা হয়ে 10-12 ঘন্টা কাজ করে সংসার চালান। একজন শহীদের পিতা 62 বছর বয়সে এখনো 10-12 ঘন্টা কর্ম করে তার সংসার চালায়। আর এই দেশের অনেক জালেম জানোয়ার আছে, মুনাফিকরা আছে, যারা কর্ম না করে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে রাষ্ট্রের বিদেশে পাচার করে। এটাই আমার দুঃখ আর কি, এদের যেন বিচার হয়। সাকিবের স্ত্রী নিশাত সালসাবিল থাকছেন শ্বশুরবাড়িতেই। হাতের মেহেদির রং না শুকাতেই হয়েছেন স্বামীহারা। এবার রানীনগরের বাড়িটিতে নেই ঈদ আনন্দ, শোকের ছায়া পুরো বাড়িতে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। জলেই জন্ম, জলেই বসবাস। মৃত্যুর পর লাশ ভাসিয়ে দেওয়া হয় নদী কিংবা সাগরের জলে। এরা জানে না ঈদ মানেই আনন্দ, নতুন জামা, সুস্বাদু খাবার। পটুয়াখালীর রাঙাবালির মুসলিম ধর্মাবলম্বী মান্তা সম্প্রদায়ের জীবনে ঈদ কোনো অর্থই বয়ে আনে না। জীবনযুদ্ধের সঙ্গে লড়তে থাকা এই জেলে সম্প্রদায়ের ঈদ নির্ভর করে নদীর জলে ভাসা মাছের উপর। সহকর্মী সাইদ ইব্রাহিমের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। আর আমরা খাই মাছ, ডাল, আলু, আমাদের যা গেছে তাই। ঈদ শেষ হয়েছে একদিন হলো, অথচ রাঙ্গাবালির চর মন্তাজের বুড়াগোরাঙ্গ নদীর মান্তা সম্প্রদায়ের অনেকেরই নৌকায় আজও ঈদের আলো পৌঁছায়নি। নতুন পোশাক, ভালো খাবার, এসব তাদের কাছে স্বপ্নের মতো। নিজ দেশে পরবাসী এমন এক গোষ্ঠীর নাম মান্তা সম্প্রদায়। জন্ম, মৃত্যু, সংসার সবই তাদের হয় নৌকায়। এই সম্প্রদায়ের জীবনে ঈদ আসে, কিন্তু খুশি আসে না। তাদের ঈদ নির্ভর করে নদীর বুকে ভাসা মাছের উপর। আমার কোনো মনে করো ঘর নাই, বাড়ি নেই, জমি নেই, জায়গা নাই, আমরা দেখেছি এই নদী নালায় থাকি। এই কোনো সময় এই 500, 700, 800 এরকম করিয়া বেচলে ওই তেলে খরচ দিয়ে আমাকে কিছু থাকে না। এবছর মাছ কম, আমার রোজগারও কম, পোলা পাইনের ঈদের পোশাক দিতে পারি নাই। যে পোলা পাইনের খাওয়াবো তাও এখনো জোড়াইতে পারিনি। মানুষে যেমন ঈদ করে যেমনি
ওইভাবে তার আমরা করতে পারি না, আমরা হাট বাজার কিছুই করতে পারি না। মান্তা সম্প্রদায়ের কাছে ঈদ মানে শুধুই আরেকটি সাধারণ দিন। সমান যে সম্প্রদায় রয়েছে এখনো নৌকায় বসবাস করে, তারা আসলে ঈদের যে আনন্দ সেটা এখন পর্যন্ত তারা উপভোগ করতে পারে না। এর কারণ হলো ওরা বিশেষ করে যে ঈদের দিন নামাজ শেষে ওরা আবারও সেই নৌকায় গিয়ে বসবাস শুরু করে বা নৌকায় থাকে, তাদের আসলে যাওয়ার কোথাও জায়গা নেই, সেক্ষেত্রে ওদের কাছে ঈদের আনন্দটা তেমন নেই। শেষ সময়ে ভালো মাছ মিললেই পরিবারগুলোর পাতে ওঠে একটু ভালো খাবার। ঈদের দিনে নদীর জলেও প্রতিফলিত হয় তাদের হাসির ঝিলিক। নিউজ ডেস্ক, দেশ টিভি।